ওরা তো শেমলেস, লজ্জা নাই এদের মধ্যে, মিনিমাম লজ্জা নাই। আর নিউজটা ওদের কাছে একটা তামাশার বস্তু। মানবিক করিডোর দেওয়ার বিষয়ে এ বিষয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি অ্যাট দ্য সেম টাইম যিনি হচ্ছেন হাই রিপ্রেজেন্টেটিভ, উনি অনেকবার বলেছেন। এখন আমার মনে হয় এটা খুবই প্রাইমারি স্টেজে এবং খুবই প্রিম্যাচুর স্টেজে। তো এটা নিয়ে আসলে কথা বলার এমন কিছু হয়নি। নারীর সেফ ওয়ার্কিং কন্ডিশন কেউ ডিসরাপ্ট করুক, এটা আমরা চাই না। এবং এটার যারা এটা করবে তাদেরকে আইনের আওতা আনাবে। তারা যে এতগুলো আকাম কুকাম করছে, কোনো তো এক ধরনের অ্যাডমিশন অফ গিল্ট তো নাই। এই পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে অনেকটা ডাকাতদের আড্ডা। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র, মানবিক করিডোর সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি শফিকুল আলমের কাছে। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত এটির প্রতিক্রিয়া কি? একটা কিছু মানুষ এর আগে বলছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আন্তর্জাতিকভাবে নানা চাপ হতে পারে, অথবা অনেক কিছু। আমরা তো কোনো চাপ দেখছি না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ ডিমান্ড তো সবার কাছ থেকে এসছে। ইভেন আজকে দেখেছেন যে বিএনপিও এটাকে ওয়েলকাম জানাচ্ছে। পুরো বাংলাদেশের মানুষই আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছেছেন। এটার কারণ হচ্ছে যে আপনি দেখেন তারা 9টা মাসে তো ওদের যে আচরণ, এই আচরণে তো স্পষ্ট হয়ে যায় যে তারা কী ধরনের পার্টি। একে তো 15 বছরে যে অপশাসন ছিল সেটা তো আছেই, প্লাস আপনি জুলাই যে ম্যাসাকার হলো সেটাকে তারা কমপ্লিট ডিনায়াল করছে। এবং ডিনায়াল করে যেটা করছে, যে ছেলেগুলো মারা গেছে তাদেরকে জঙ্গি ট্যাগ দিচ্ছে, যারা ওই আন্দোলনে ছিল তাদেরকে জঙ্গি ট্যাগ দিচ্ছে, প্রফেসর ইউনূসকে প্রধান জঙ্গি বলছে। সেই আগের ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভ নিয়েও তারা এখনও পড়ে আছে। ওই ন্যারেটিভটাই তারা পুশ করতে চাচ্ছে, পৃথিবীকে দেখাইতে চাচ্ছে যেখানে এখন ওরা কি চাচ্ছে যে পৃথিবীর লোকে সেইখানে অ্যাটাক করে জঙ্গিদেরকে মেরে তাদেরকে এই ধরনের একটা ফালতু একটা ন্যারেটিভে তারা মানে কত বড় ভয়ঙ্কর একটা ন্যারেটিভ ওরা পুশ করতে চাচ্ছে। পৃথিবী তো দেখেছে যে কত পিসফুল শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট ছিল, এবং প্রোটেস্টার উপরে কারা গুলি করেছে। এবং ইউএনের যে 127 পাতার রিপোর্টে স্পষ্ট আসছে যে কারা এখানে ছিল। একে তো সিকিউরিটি এজেন্সি ছিল যারা শেখ হাসিনার অর্ডারে এই কাজগুলো করেছে। সাথে আমরা আরও দেখতে পাই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, আওয়ামী লীগের সাপোর্টাররা ছিল এই মার্ডারে। তো ফলে ওদের, এবং সবচেয়ে বড় কথা এই 9 মাসেও তাদের একটা কমপ্লিট ডিনায়াল, কমপ্লিট একটা নিউ ন্যারেটিভ নিয়ে আসছে। তো মানুষের তো সহ্যের একটা সীমা আছে। মানুষ এটা দেখেছে যে এরা সত্যিকার অর্থে এরা মানে শান্তির পথে আসবে না। তারা কনফ্লিক্ট মানে তারা যেই ধরনের মনোবৃত্তি নিয়ে আছে সেটা নিয়েই থাকবে। এবং তাদের পুরো ন্যারেটিভটাই হচ্ছে ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভ। এই ধরনের ন্যারেটিভ নিয়ে তারা আসে। অথচ দেখেন পারপিট্রেটর কিন্তু তারা ছিল। আওয়ামী লীগ আমলে কয়টা ম্যাসেকার হয়েছে, সে শাপলাতে বলেন, মাওলানা সাইদির ভার্ডিকের পরে বলেন, বা এরপরে একের পরে 3-3টে ইলেকশন তারা রিগ করেছে, এমন করাপশন করেছে। একটা প্রো আওয়ামীপন্থী এক বিজনেসম্যান এক ইসলামী ব্যাংকের থেকে 73,000 কোটি টাকা সরিয়ে ফেলেছেন। মানে আপনি চিন্তা করেন, চুরিরও তো একটা সীমা আছে। তো এই পুরো জিনিসটা তো সে আমলে হয়েছে, কিন্তু দেখেন তাদের মধ্যে এক ধরনের কমপ্লিট একটা ডিনায়াল। সেই জায়গার থেকে বাংলাদেশের মানুষ মনে করে যে এই পার্টি পুরো আগে লিডারশিপের বিচার হবে, বাট বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের পার্টির কাজকর্ম পুরো নিষিদ্ধ। এবং এটা একটা পপুলার ডিমান্ড, এমন না যে এটা। এবং আমরা আবারও বলি, পৃথিবীর কেউ কিন্তু এই ধরনের কোনো কেউ আমাদেরকে বলে না যে তোমরা এই কাজটা কেন করলা। তারাও তো ফেড আপ, তারাও দেখছে যে কোনো অ্যাকাউন্টেবিলিটি তো আওয়ামী লীগের মধ্যে নাই। তারা যে আওয়ামী লীগের হয়ে একটা কথা বলবে, কিন্তু আওয়ামী লীগ তো ডিনায়ালে আছে, কিভাবে আপনি কথা বলবেন? তারা যে রিকনসিলিয়েশনের কথা বলবে, কিভাবে বলবে? কেননা টোটালটা তো এই পার্টিটার মধ্যে তারা যে এতগুলো আকাম কুকাম করছে, কোনো তো এক ধরনের অ্যাডমিশন অফ গিল্ট তো নাই। তার মধ্যে কোনো অনুতপ্ত আছে, রিমোর্স আছে, দেখেছেন কোনো সময় দেখেছেন? নারায়ণ ভাবছে যে পুরো বাংলাদেশের মানুষই পাপ করছে আর তারা হচ্ছে পুণ্যবান। অথচ তারা কত লোককে খুন করেছে, কত লোককে
এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করছে, কত লোককে আয়না ঘরে বন্দি রেখেছে। সকল রাজনৈতিক দলের সাথে কি আপনাদের আলোচনা হয়েছে এই সিদ্ধান্ত? আমাদের সাথে সমস্ত পার্টিগুলোর সাথেই আমরা মনে করি যে অবশ্যই এগুলো তো ওপেনলি বলার না, বাট আমাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অবশ্যই। জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন, জুলাই আন্দোলনের সাথে সবার সাথেই কম বেশি কথাবার্তা হয়েছে। ট্রাইব্যুনাল 2 গঠন করার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, সেটি কবে নাগাদ দৃশ্যমান? এটা ল মিনিস্ট্রি আরও প্রপার ডিটেল বলতে পারবে, বাট আমরা এটা করার চেষ্টা করছি, কারণ আমরা এক্সপেডাইট করতে চাই। বাংলাদেশের মানুষের ডিমান্ড হচ্ছে যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা গত 15 বছরে যারা গুম খুনের সাথে জড়িত তাদের বিচার হোক। তো এই বিচারটা একটা পপুলার ডিমান্ড। তো এটার জন্য এটার জন্য প্রচুর যেই আমাদের একটা ট্রাইব্যুনাল ছিল, এটাকে আর একটা ট্রাইব্যুনাল করা হচ্ছে যাতে এক্সপেডাইট করা যায় প্রসেসটা। বাট আমরা অবশ্যই ন্যায় বিচার এনশিওর করব, সুবিচার এনশিওর করব। উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও একটি সিদ্ধান্ত হয়েছে, জুলাই ঘোষণাপত্র 30 কর্মদিবসের মধ্যে দেয়া হবে। আপনারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন? এর আগে একটি ঘোষণা, এটা তো জাস্ট অ্যানাউন্সমেন্টটা হলো, এর আগে একটা বিষয় তো হয়েছে আপনারা জানেনই, আমি ওইটা নিয়ে ডুয়েল করব না। বাট এটা 30 কর্মদিবসে কথাবার্তা হবে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা হবে, এবং যদি কোনো ডিফারেন্স থাকে এই ডিফারেন্সটা কতটা ন্যারোয়িং করা যায় নিয়ে এসে, ন্যারোয়িং করে নিয়ে এসে একটা যাতে প্রোক্লেমেশনটা ডিক্লেয়ার করা যায় সবাই মিলে, ওইটা প্রোক্লেমেশনের যাতে সবাই অংশীদার হন, এটা হচ্ছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ। আমরা এটা চেষ্টা করব, দেখা যাক। আপনারা কি আলাদা কোনো কমিটি গঠন করবেন? আমার মনে হয় না কমিটি গঠন করা লাগবে। এটা নিয়ে অনেক যাদের সাথে কথা বলার দরকার তাদের সাথে কথা বলা হবে। কাউন্সিল অফ অ্যাডভাইজাররা এটা দেখবেন। শফিক ভাই, আরেকটি বিষয় হচ্ছে আপনার নজরে অবশ্যই এসেছে যে একটা আলোচনা উঠছে যে সরকার নির্বাচন ডিলে করতে পারে। এটা এগেন বলবো যে এটার বেসিসটা কি? আপনি তো এমন না যে আমরা যদি একটা হিন্টস দিতাম যে না আমরা এই সময় ইলেকশনটা করবো, আমরা তো কোনো হিন্টস দিচ্ছি না। বারবার কিন্তু প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার বারবার এক কথা বলছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এখানে কোনো ব্যত্যয়ের কথা তো উনি বলেন নাই, বা উনি তো এসে বলেন না যে না আমাকে আর একটু বেশি সময় দাও। উনি তো এগুলো কিছু, উনি বারবার এক কথা বলছেন। আমার মনে হয় যে ওনাকে তো সবার বিশ্বাস করা উচিত। আমরা যে কাজ আমরা এমন যদি করতাম যে না আমরা 3-4 ধরনের কথা বলছি, তা তো না, আমরা এক ধরনের কথাই বলছি। আমার মনে হয় যে সবার আস্থা আসা উচিত। ইলেকশন উনি যেটা ডিক্লেয়ার করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশের বাইরে চলে গিয়েছেন এবং সেটি নিয়ে তার নামে হত্যা মামলাও রয়েছে। তার নামে হত্যা মামলা না, একটা বিস্ফোরক আইনে একটা মামলা আছে। বিস্ফোরক আইনে একটি মামলাও আছে। তো তিনি গিয়েছেন, আপনারা কমিটিও গঠন করেছেন। তো এটি নিয়ে আসলে প্রশ্ন উঠছে যে অনেকেই এভাবে 5 আগস্টের পরে চলে গিয়েছে এবং অনেক দিন দেশে ছিল। জিনিসটা কেন হলো, কোথায় ফেইলুর হলো, কোথায় আসলে এই সবার সাথে সামনে দিয়ে একটা পতিত স্বৈরাচারের একজন রাষ্ট্রপতি কীভাবে চলে গেলেন, এই কোশ্চেনগুলো যেহেতু রেজ হয়েছে সেটার উত্তর খোঁজার জন্যই আজকে আমরা কমিটি করে দিয়েছি। 3 জন খুবই বলবো যে প্রাজ্ঞ 3 জন অ্যাডভাইজার, তারা এটা দেখছেন। আপনারা ওনারা 15 কর্মদিবসে এই পুরো ইনভেস্টিগেশনটা কমপ্লিট করবেন, তারপরে আমরা জানবো যে কোথায় আসলে সমস্যাটা কোথায় তৈরি হয়েছিল, কেন এই পতিত স্বৈরাচারের একজন ঘনিষ্ঠ সহচর কিভাবে পালিয়ে গেলেন সেটা আমরা জানব। শফিক ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে যদি আসি, শেয়ার বাজারে এখনো অস্থিতিশীলতা চলছে এবং শেয়ার বাজারে বিনিয়োগকারী অনেকে আন্দোলনও করছেন। আপনি যদি দেখেন, আপনারা কি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বিষয়গুলো নিয়ে? আজকে তো এটা নিয়ে একটা ভালো মিটিং হয়েছে। মিটিংয়ের থেকে 5টা নির্দেশনাও গিয়েছে, আপনারা দেখেছেন। নির্দেশনাগুলো আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, বাট মেজর নির্দেশনাগুলো হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্টের যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিতে যার স্টেক আছে সেই কোম্পানিগুলোকে এবং যেগুলো প্রফিটেবল তাদেরকে যত শীঘ্র আমরা শেয়ার মার্কেটে আনতে চাই। তারপরে যেগুলো বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি যারা শেয়ার মার্কেটে জানি না তাদেরকেও প্রণোদনা দিয়ে কিভাবে শেয়ার মার্কেটে না, এটা 5টা নির্দেশনা দিয়েছেন। আর 3 নম্বর হচ্ছে যে
আপনি জানেন যে আমাদের এখানে ইভেন যারা এক্সপার্ট শেয়ার মার্কেটের, তারাও যে দেখা যায় একটা গোষ্ঠী ইন্টারেস্টটা সার্ভ করেন। আপনি শিওর না যে ওনাকে আনলেন, উনি কার ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি সার্ভ করবেন। এবং যেটা হয়ে গেছে যে এই পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে অনেকটা ডাকাতদের আড্ডাখানা, ভয়াবহ রকমের। হ্যাঁ, এবং আমি একটা লোক আনলাম, যে সবাই বললেন যে এই লোকটা ভালো, ইনি এই শেয়ার মার্কেটটাকে ঠিক করতে পারবেন, কিন্তু দেখা গেলো যে উনি এসে আবার একটা গোষ্ঠীকেই আসলে ভিতরে ভিতরে রিপ্রেজেন্ট করছেন, তাদের ইন্টারেস্টটা সার্ভ করছেন। ফলে কি শেয়ার মার্কেট যেই তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে। আর তারপরে দেখেন এই যে যারা এই কাজগুলো করছে বা আগে যারা তাদের অনেকে ভেস্টেড ইন্টারেস্ট এখনও আছে। এবং সবচেয়ে বড় কথা, চোখের সামনে দিয়ে ডাকাতি হয়েছে, ভয়াবহ রকমের 2010 সালে যে ডাকাতিটা হয়েছে বা 1900, এগুলো তো প্রতিকার হয়নি। যে লোকগুলো এগুলো করেছে ওই লোকগুলো কোথায়? ওগুলো ঠিকই আছে, হয়তো আমরা বড় বড় 2-3 জনের নাম শুনছি, বাট আর কি অন্যান্য কেউ ইনভলভ ছিল না? যথেষ্ট ছিল। মানে এই লোকগুলোকেও তো অ্যাকাউন্টেবল করা উচিত। আপনি শেয়ার মার্কেট চিফ অ্যাডভাইজার চাচ্ছেন যে শেয়ার মার্কেট পুরো পরিষ্কার হতে, যাতে প্রত্যেকটা ইনভেস্টরের ইন্টারেস্টটা সার্ভ হয়। সেটা একটু গোষ্ঠীগত না, ভেস্টেড ইন্টারেস্ট না, এটা হচ্ছে যিনি ইন্ডিভিজুয়াল যে স্টক মার্কেটে যিনি একটা স্টক কিনছেন তারও ইন্টারেস্ট যাতে সার্ভ হয়, যাতে কেউ না বলতে পারে যে না এই শেয়ার মার্কেটটা আসলে গুটি কয়েক লোকের ইন্টারেস্টটা সার্ভ করছে, এটা সবার ইন্টারেস্ট সার্ভ করুক এবং এর সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, এই জিনিসটা চাচ্ছেন। এবং এই আলোকেই উনি একটা ফরেন বলছেন যে সেট অফ ফরেন এক্সপার্ট এসে তাদেরকে আনতে, এবং তারা যাতে 3 মাসের মধ্যে এই পুরো বিষয়গুলোকে রিফর্ম করেন, ফিক্স করেন, যাতে মার্কেটটা ঠিক মতো হয়। আর হচ্ছে যে আরও কিছু নির্দেশনা যারা জড়িত ছিলেন, হ্যাঁ, অনেকের নাম আসছে, এবং এইটা দেখা যাচ্ছে এই সোর্সের মধ্যেও অনেক ভূত আছে। এই যে যাদের নাম আসছে, যাদের এইটা পুরোটাকে ক্লিন আপ করতে হবে, সেটার জন্য উনি আজকে নির্দেশ দিয়েছেন যে না কোনো ধরনের টেইন্টেড লোক যাতে না থাকে, কোনো ধরনের যাদের এগেনস্টে বড় রকমের অনিয়ম বা যে কোনো অনিয়মের অভিযোগ আছে তারা যেন শেয়ার মার্কেটে না থাকে। এটা একটা ক্লিন লোক দ্বারা শেয়ার মার্কেটটা চলুক। আর পঞ্চম হচ্ছে দেখেন আমাদের পুরো পৃথিবীতে মানুষ টাকা রেজ করে শেয়ার মার্কেটের থেকে, মানে শেয়ার মার্কেটেতে রেজ করলে আপনার ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় না। আপনি ভালো কোম্পানি হলে মানুষজন এসে আপনার শেয়ারটা কিনে আপনাকে টাকাটা দেয়, আপনি আইপিওর মাধ্যমে কিনেন। তো এইখানে যেটা হয়েছে যে আরও বড় বড় কোম্পানিগুলো শেয়ার মার্কেটে যাচ্ছেই না, তারা বড় 1000-2000 কোটি টাকাও যদি মার্কেটে ঋণ নিতে হয় তারা ব্যাঙ্কগুলোর কাছে যাচ্ছে। তো এইটার জন্য উনি বলেছেন যে যাতে শেয়ার মার্কেটে আসে আইপিওর মাধ্যমে হোক বা বন্ড এর মাধ্যমে হোক, যেন তারা শেয়ার মার্কেটের টাকা, এই যে এই 5টা নির্দেশনা দিয়েছেন, আমার মনে হয় এই 5টা নির্দেশনা যদি ঠিক মতো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে। আদারওয়াইজ এটা হচ্ছে কি, আমরা 2-1জনকে আনছি, কিছু কসমেটিক চেঞ্জ হচ্ছে, বা ডিপ যেগুলো সমস্যা, যেটা অনেক বছরের পুরনো সমস্যা, সেগুলো রয়েই যাচ্ছে, সেগুলো আসলে রিফর্ম হচ্ছে না। এই জায়গাটা উনি কঠোর হতে বলেছেন, এই জায়গাটা যেন সবার ইন্টারেস্টটা সার্ভ হয় সেটা উনি দেখতে বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আগের থেকে ভালো হয়েছে, কিন্তু আপনারা অবশ্যই নজরে এসেছে বেশ কয়েক জায়গায় সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে নারীদের উপরে সহিংসতার ঘটনা ঘটেছে। তো এগুলো নিয়ে আপনারা কতটা দেখেন, যার বিরুদ্ধে এই যে 2 দিন আগে একটা ঘটনা ঘটলো, আমরা কত 6-7 ঘন্টার মধ্যে ছেলেটাকে অ্যারেস্ট করেছি। আমরা তো বলা মাত্রই আমরা প্রত্যেকটা কেসে আপনি দেখেন যে সমস্ত কেস হচ্ছে প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যারেস্ট করছি, সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। কেউ বলতে পারবে না যে না আমি তাকে ছেড়ে দিচ্ছি বা তার প্রতি উদাসীন, আমরা তাকে আসলে সেভাবে করছে না, বা আমাদের লটা আসলে মেয়েদের ব্যাপারে বৈপরীত্য শো করছে, তা কিন্তু না। আমরা যখনই এই ধরনের ঘটনা ঘটছে খুব ভালোভাবে আমরা এই অ্যাকশনে যাচ্ছি এবং অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। নারীর প্রতি কোনো বৈষম্য হোক, নারীর প্রতি কোনো হুমকি হোক, নারীর সেফ ওয়ার্কিং কন্ডিশন কেউ ডিসরাপ্ট করুক, এটা আমরা চাই না। এবং যারা এটা করবে তাদেরকে আইনের আওতা আনাবে, তাদেরকে জন্য তাদের কঠিন তাদের প্রতি মেসেজ আমাদের, যে যেইভাবে হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এবং দেখেন না, আমার তো মনে হয় যে আগে দু একটা যা ঘটনা শুনতাম, এখন খুবই কম, একটা দুইটা হয়। তো তারপরেও যেই ধরনের সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশনে যাচ্ছি। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর নিয়মিতভাবেই বৈঠক হচ্ছে এবং সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কি অবস্থা? জুলাই সনদ যেটি আপনারা বলেছেন 6 মাসের মধ্যে করবেন, সেটি কি 6 মাসের মধ্যে করা সম্ভব? আমি যেটা শুনেছি সেটা ঐকমত্য কমিশনের কাছ থেকে তাদের ফার্স্ট স্টেজের কাজটা, ফার্স্ট ফেজের কাজটা সম্ভবত এই 15ই মে শেষ হবে। তারপরে ওনারা সেকেন্ড স্টেজে যাবেন। প্রথম 15তে তো ওনারা সবার সাথে কথা বললেন, কোথায় সবাই মতৈক্যে আছেন, কোথায় মত অনৈক্যে আছেন সেগুলো দেখছেন। সে অনুযায়ী কোথায় ডিফারেন্সটা কমানো যায় ওনারা এগুলো সবগুলো দেখছেন। এই সেকেন্ড স্টেজে হচ্ছে যে সমস্ত মেজর ইস্যুতে মতানৈক্য হয়েছে, ঐক্য হয়নি, সেই সমস্ত জায়গায় যেন সবাইকে একসাথে এনে একটা ঐক্যের চেষ্টা করে। কিছু তো ঐক্য হয়েছে, সেটা তো আর নতুন করে আর ডিবেট করার দরকার নাই। যেটা নেক্সট পেজে হচ্ছে যে যেই সমস্ত জায়গায় ঐক্য হয়নি অথচ খুবই ক্রুশিয়াল, সেই জায়গাগুলোই যাতে ডিফারেন্সটা কমানো, সবার সাথে একটা মেলবন্ধন করা এবং ঐক্যের জায়গাটা তৈরি করা। আরেকটা বিষয়, এটা 1-2 মাস যাবে, আর তারপরে আমার মনে হয় যে আমরা জুলাই চার্টারের দিকে যাব আর কি। আরেকটি বিষয়, একটি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের আলোচনা চলছে আমাদের টেকনাফ সীমান্তের সাইডে, সেখানে মানে এক উত্তপ্ত অবস্থা চলছে এবং সীমান্তে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু ভিডিও আসছে যে রাখাইন আরাকান আর্মির সদস্যরা ঢুকে যাচ্ছে। এগুলো নিয়ে আপনারা কি করছেন? অবশ্যই আমরা এগুলো সিরিয়াসলি দেখছি। কতটুকু আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো এগুলো অবশ্যই সিরিয়াসলি দেখছে। এটা আমাদের কোনো সিকিউরিটি ইস্যুতে আমাদের কোনো ছাড় নেই। এই ব্যাপারে আমাদের আর্ম ফোর্সেস, আমাদের সিকিউরিটি এজেন্সি সবাই ওয়াকিবহাল আছে কী হচ্ছে, আমরা সেই অনুযায়ী অ্যাকশনে যাচ্ছি। এবং সত্যিকার অর্থে আমাদের তরফ থেকে অনেকের কাছে, ওই পাড়ে যারা অ্যাক্টর আছে তাদের কাছেও মেসেজ যাচ্ছে। আমরা তো অ্যাকশনে যাচ্ছি, আমরা এগুলোতে ক্ষেত্রে কোনো ছাড় নেই আমাদের। মানবিক করিডোর দেওয়ার বিষয়ে, এ বিষয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি অ্যাট দ্য সেম টাইম যিনি হচ্ছেন হাই রিপ্রেজেন্টেটিভ, উনি অনেকবার বলেছেন। প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত মানবিক, আমরা ওইটাকে আসলে মানবিক চ্যানেল বলছি, যেখান দিয়ে যদি মানে হিউম্যানিটারিয়ান এইড যাওয়ার কথা, সেটা প্রথম কথা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমাদেরকে, আমরা এখনও এইরকম কোনো ডিসিশন কিন্তু হয়নি, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমরা বলেছি যদি ইউএন এই বিষয়ে এগিয়ে আসে এবং মায়ানমারের সাথে এই বিষয়ে কথা হয়, আমাদের সাথে কথা হয়, তখন একটা ডিসিশনের বিষয় আসবে। বাট এখনও আমার মনে হয় এটা খুবই প্রাইমারি স্টেজে এবং খুবই প্রিম্যাচিউর স্টেজে। তো এটা নিয়ে আসলে কথা বলার এমন কিছু হয়নি। ভারত পাকিস্তান যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে, আপনি যদি দেখেন ভারতের গণমাধ্যমগুলো প্রতিদিনই তারা নানা ধরনের গুজব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন পররাষ্ট্র বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ জানানো উচিত এবং তাদের দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা অনেকবার বলেছি এটা, একদম হায়েস্ট লেভেলে প্রফেসর ইউনূস বলেছেন, একদম হায়েস্ট লেভেলে যে বলেছেন। ইভেন ওদেরকে বলেছেন যে তোমরা যে ধরনের অপপ্রচার করছো, তোমরা পারলে বাংলাদেশে এসে রিপোর্টগুলো করো, মোস্ট ওয়েলকাম, তোমাদেরকে আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে 30 মিনিটের মধ্যে ভিসা দিব, আসো। কিন্তু কথা হচ্ছে আপনি যদি আগের থেকেই প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে আপনি মিথ্যা নিউজ দিবেন, তখন তো আর আপনার সাথে কিছু বলা যায় না, আপনি ইচ্ছা, আর আপনি তো আমার অনেক দূরে, আপনি তো আমার আইনের মধ্যে না যে আমি আপনার এগেনস্টে, আপনি মিথ্যা নিউজ দিচ্ছেন তখন আপনাকে প্রচলিত আইনের মধ্যে আপনাকে আমরা দেখব, তা তো না। আপনি অনেক দূরে থেকে এবং একই সাথে মিথ্যা নিউজ একের পর এক দিচ্ছেন। আমরা প্রথম কিছু কিছু জায়গায় প্রতিবাদ করছি, কিন্তু কথা হচ্ছে আজকে প্রতিবাদ করলেন, ওরা তো শেমলেস, লজ্জা নাই এদের মধ্যে, মিনিমাম লজ্জা নাই। আর নিউজটা ওদের কাছে একটা তামাশার বস্তু। ওরা এগুলো বিষয়ে কোনো রাগ ঢাক নাই, এগুলো করছেই। আমাদের সবারই, সিটিজেনদের, গভর্নমেন্টের সবারই এখন এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এদের নিউজ, প্রত্যেকটা নিউজকে চিন্তা করে আমাদেরকে শেয়ার দিতে হবে। অনেকে দেখছি তাদের যেগুলো একদম ফেক নিউজ সাইট, একদম ফেক নিউজ সাইট, সেই নিউজগুলোকে প্রমোট করছেন। জীবনে একটা ভালো নিউজ দেন, নর্থ ইস্ট নিউজ একটা আছে,
জীবনে একটা মানে সত্য নিউজ দিয়েছে কিনা সন্দেহ। তাকেও দেখলাম কেউ কেউ প্রমোট করছেন, তার নিউজ প্রমোট করেন। পুরোটাই হচ্ছে যে আপনাকে মিস ইনফর্ম করা, ডিসইনফরমেশন দেওয়া, এবং বাংলাদেশে একটা গোলযোগ লাগানোর হচ্ছে তার ইচ্ছা। পুরোটা এইমই হচ্ছে যে এখানে একটা টু ক্রিয়েট ইনস্টেবিলিটি হেয়ার। তো তারপরেও এই নিউজগুলো অনেকে শেয়ার দিচ্ছেন, ওদেরকে আবার কেউ কেউ ইন্টারভিউ করাচ্ছেন। আমাদের সবার সতর্ক কথা, যারা এগুলো করছেন তারা আসলে দেশের শত্রু, দেশের সভারেনিটির শত্রু, দেশের জাতির শত্রু। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে।